চতুর্ভুজের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে চতুর্ভুজের বেসিকটা জেনেছি। কি কি চতুর্ভুজের বেসিক জানছি আমরা? আমরা আয়ত সম্পর্কে জানছি, আমরা সামান্তরিক সম্পর্কে জানছি, আমরা বর্গ সম্পর্কে জানছি, রম্বস সম্পর্কে জানছি, আরেকটা হচ্ছে ট্রাপিজিয়াম সম্পর্কে জানছি। এগুলো সূত্র এবং বেসিক যত নিয়ম আছে সবকিছু আমরা জেনেছি। এর মধ্যে আমরা আয়ত, সামান্তরিক এবং বর্গ এই তিন ধরনের চতুর্ভুজ থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো আমরা করে ফেলছি। আজ আমরা রম্বস, ট্রাপিজিয়াম এই দুইটা টাইপের করব, সেই সাথে বহুভুজের কিছু অঙ্ক করব। তো প্রথমে আমরা দেখি রম্বস। এখন রম্বসের আমরা একটু সূত্রটা একটু জেনে নেই। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা যেন কি ছিল? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা ছিল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ যদি ডি1 হয় আর একটা কোণ যদি ডি টু হয় তাহলে হাফ ইন্টু ডি1 ডি2। আর পরিসীমা কি ছিল? পরিসীমা ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাই না? এই দুইটা সূত্র জানলে আমরা রম্বস সম্পর্কিত অঙ্কগুলো করতে পারবো। তো দেখি আমাদের প্রথম অঙ্কটা কি আছে এখানে। এখানে বলে দিয়েছে একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 16 মিটার এবং 8 মিটার, মানে কর্ণের দৈর্ঘ্য দুইটা দেওয়া আছে। এরপর বলছে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত। আমাকে বের করতে বলছে বর্গক্ষেত্রের পরিসীমার মান। তবে বলে দিয়েছে বর্গের যে ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফলের মান এই যে এখানে যে রম্বসের কথা বলছে সেই রম্বসের ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদের কি কি করতে হবে? আমরা বর্গের পরিসীমা যদি বের করতে চাই, বর্গের পরিসীমা সমান আমরা কি জানি? ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য। আমরা বর্গের পরিসীমার সূত্র জানি এটা, ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য। এখন পরিসীমা বের করতে গেলে আমাদের এই যে বাহুর দৈর্ঘ্য লাগবে। এখন বর্গের বাহুর দৈর্ঘ্য কিভাবে পাবো? এই যে বর্গের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, এখানে বলে দিচ্ছে বর্গের ক্ষেত্রফল যেটা রম্বসের ক্ষেত্রফল সেটা। তাহলে আমরা এখানে বলতে পারি যে বর্গের ক্ষেত্রফল, এটা প্রশ্ন অনুযায়ী, সমান রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা যেন কি? এই হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, 16 ইন্টু 8। তাহলে এটা হিসাব করলে কত হবে? 2 দ্বারা 16কে ভাগ করলে হবে 8, 8 আর 8 গুণ করলে 64। এই যে 64 এটা রম্বসের ক্ষেত্রফল, প্রশ্ন অনুযায়ী এটা বর্গেরও ক্ষেত্রফল। তাহলে এইটা যদি একটা বর্গের ক্ষেত্রফল হয় তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? ক্ষেত্রফলকে বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাই। তাহলে এই 8 মিটার হলো বর্গের বাহুর দৈর্ঘ্য। আমাদেরকে বের করতে বলছে বর্গের পরিসীমা কত। তাহলে আমরা পরিসীমা বের করব, পরিসীমা সমান ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 32। এই 32 হলো বর্গের পরিসীমা। হ্যাঁ, এই তো আপনারা অনেকে বের করে ফেলছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে কি বলছে? একটা রম্বসের একটা কর্ণ দেওয়া আছে 6 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গমিটার। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? দুইটা সূত্র আছে, দুইটা সূত্র দিয়ে রম্বসের সব অঙ্ক আপনারা করতে পারবেন। তাহলে এখানে রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু এই কর্ণদ্বয়ের গুণফল। একটা ডি1 ধরলাম আর একটা ডি2 ধরলাম। এই যে একটা যে কর্ণের দৈর্ঘ্য আছে এটা ধরলাম ডি1, অপর কর্ণের দৈর্ঘ্যটা যেটা বের করতে বলছে এটা ধরলাম ডি2। তার মানে ডি2 এর মান বের করতে হবে। আর ডি1 এর মান হচ্ছে 6 মিটার, আর ক্ষেত্রফল দেওয়া আছে 120। তাহলে এই যে নিচে 2, এই যে এটা ভাগ আছে, এই 2 এসে এই পাশে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে ডি1 এর মান কত দেওয়া আছে? 6 ইন্টু ডি2 সমান 120 গুণন 2। তার মানে ডি2 সমান 120 গুণন 2 ভাগ 6। 6 দ্বারা 120কে ভাগ করলে কত হবে? 6 20 120, 20 দুগুণে 40। তার মানে অপর কর্ণের দৈর্ঘ্য হলো 40 মিটার। 40 মিটার। আমি একটু আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কটা, এটা হচ্ছে লেকচার বুকের আপনার রম্বস সম্পর্কিত অঙ্কের প্রথম অঙ্ক। প্রথম অঙ্ক আর 3 নং অঙ্কটা একদম সেম। প্রথম অঙ্ক এবং 3 নং অঙ্কটা সেম। তাহলে 3 নং অঙ্কটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? আমি 4 নং অঙ্কটা করতেছি। দেখেন, যদি একটা রম্বসের ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার হয় এবং রম্বসের একটি কর্ণ 7 সেন্টিমিটার হয়, তবে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এটা আপনারা করেন, এটা আপনারা করেন। এটা অ্যান্সার কত হবে? আগের অঙ্ক আর এই অঙ্ক সেম। জীবন সরকার বলছেন 10, কে আফরোজা সুলতানা বলছেন 10, শাহরিয়ার হোসেন বলছেন 10, নীলিমা বলছেন 10। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 10। তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ ইন্টু, এখানে একটা কর্ণ হচ্ছে 7 ইন্টু আরেকটা কর্ণ ধরলাম ডি2 সমান কত? 35। দেখেন, আপনি যখন সূত্র জানবেন
পরীক্ষার হলে আপনার এই যে এরকম করে সূত্র ডিটেলস সবকিছু লিখে করার তো সময় থাকবে না এমসিকিউ পরীক্ষাতে। তাহলে আপনি কি করবেন, সূত্রটা সবসময় মাথায় থাকবে আর এগুলো শুধু খাতায় লিখবেন। তার মানে D2 সমান কি হবে, এই 35 গুণ 2/7, তাহলে কত হবে, 10 হবে। মানে 2 লাইনে যেন করে ফেলতে পারেন, চেষ্টা করবেন আরো 1 লাইনে করার, চেষ্টা করবেন আরো 1 লাইনে করার। 1 লাইনে করতে পারবেন কখন, যখন এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। বেশি বেশি যখন প্র্যাকটিস করবেন তাহলে এটা করতে পারবেন। দেখেন আমরা এই যে রম্বসের ক্ষেত্রফল আমরা জানি ½ × D1 × D2, এটা জানি তাই না, এটা সমান কত আছে 35। আমরা বুঝতেছি এই 2 এসে এখানে গুণ হচ্ছে তাই না। তাহলে আমি আমি পরীক্ষার হলে কি চিন্তা করতাম, এই যে ক্ষেত্রফল দেওয়া আছে, এই ক্ষেত্রফলের সাথে 2 গুণ করলে কত হবে 70। এই 70 হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল, এই 70 হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল, যার একটা মান হচ্ছে 7। 7 দ্বারা 70 কে ভাগ করলে হবে 10। আমি পরীক্ষার হলে এইভাবে চিন্তা করতাম, আমি পরীক্ষা হলে এইভাবে চিন্তা করতাম। এখন এই চিন্তাটা আপনার এই মুহূর্তে আসবে না, আপনাদের একটু সময় লাগবে, প্র্যাকটিস করতে করতে এই চিন্তাটা চলে আসবে। ওকে, আমরা রম্বসের আরেকটা ম্যাথ দেখি। এখানে বলছে একটা রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 32 সেন্টিমিটার। তাহলে রম্বসটির ক্ষেত্রফল কত। আচ্ছা, এইটা করার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করি। ধরেন এই হলো আমার কাছে একটা রম্বস, এই রম্বসের প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার, এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 32 সেন্টিমিটার। ধরেন এই কর্ণটা হচ্ছে 32, তাহলে অপর কর্ণ দৈর্ঘ্য কত। আমার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে, ½ কর্ণদ্বয়ের গুণফল, তার মানে দুইটা কর্ণের দৈর্ঘ্য লাগবে তাই না। তাহলে আমার কাছে একটা কর্ণ আছে, তাহলে আরেকটা কর্ণ বের করতে হবে, আমাকে আরেকটা কর্ণ বের করতে হবে। সেটা কিভাবে বের করব, দেখেন এটার মান দেওয়া আছে কত 32। আমি এখানে আরেকটা কর্ণ অঙ্কন করি, আমি এখানে আরেকটা কর্ণ অঙ্কন করি, এই আরেকটা কর্ণ অঙ্কন করে ফেললাম। ওকে, দেখেন এই যে কর্ণ দুইটা এই বিন্দুতে যে সেট করছে, এই যে এটা আমার এই যে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে হলুদ রঙের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 32 মিটার, তাহলে এইটুকু 16 মিটার, এইটুকুও 16 মিটার। এখন এই যে এইটুকুর দৈর্ঘ্য ধরে নেই এক্স, আমি যদি এইটুকুর দৈর্ঘ্য পাই তাহলে এইটুকুর দৈর্ঘ্য হবে তখন কত এক্স, তাহলে কর্ণের অর্ধেক এক্স। এখন দেখেন এই যে এটা, এটা একটা সমকোণী ত্রিভুজ না, এটা ধরলাম ও এ বি, এটা সমকোণী ত্রিভুজ। এই যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এটা 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি পাই, এখান থেকে পাচ্ছি আমরা ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখান থেকে এক্স স্কয়ার সমান 20 স্কয়ার মানে হচ্ছে 400, মাইনাস 16 স্কয়ার মানে কত 256, সরি 256। তাহলে এক্স স্কয়ার সমান 400 থেকে 256 বিয়োগ করলে হবে 144। তার মানে এক্স সমান কত 12। তার মানে এইটুকু যদি 12 হয় তাহলে এইটুকুও 12। তাহলে আর একটা কর্ণের তো দেখেন, একটা কর্ণের দৈর্ঘ্য আমরা পাইছি কত 32 সেন্টিমিটার, আর একটা কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 12 যোগ 12 সমান 24 সেন্টিমিটার। তাহলে কর্ণ দুইটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। যখন আমি কর্ণ দুইটার দৈর্ঘ্য পেয়ে গেছি তাহলে আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের মধ্যে শুধু মান বসাই দিব, 24 × 32, এটা হিসাব করলে অ্যান্সার পেয়ে যাবো। 2 দ্বারা 24 কে ভাগ করলে কত হবে 12, 320, 320 আর 64 384। তাহলে 384 বর্গমিটার, বর্গ সেন্টিমিটার এই ত্রিভুজের, এই রম্বসের ক্ষেত্রফল। সবাই কি বুঝতে পারছি, অঙ্কটা কি সবাই বুঝতে পারছি। এবার আমরা ট্রাপিজিয়াম সম্পর্কিত কিছু অঙ্ক দেখি। আমরা ট্রাপিজিয়ামের সূত্রটা কি জানছিলাম, ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফল একটাই সূত্র, ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাই না, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এই হলো আমাদের ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখান থেকে কয়েকটা অঙ্ক করে দেখি। যেমন এখানে বলছে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার, এবং এদের লম্ব দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। মানে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব মানে এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত, খুবই সহজ একটা অঙ্ক। আমরা জানি ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল, একটা হচ্ছে 12 যোগ 18,
গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই যে লম্ব দূরত্ব মানে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10। তাহলে 12 এবং 18 কত হয়? 2 দ্বারা 10 কে ভাগ করলে হবে 5, 12 এবং 18 হচ্ছে 30। তাহলে 30 গুণন 5 সমান 150 বর্গ সেন্টিমিটার। মানে সহজ একটা ম্যাথ। মূলত এগুলো সূত্রগুলো জানা থাকলে আপনারা অঙ্ক করতে পারবেন। যেমন এই অঙ্কটা কি বলছে, একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এবার ক্ষেত্রফল দিয়ে দিছে। আর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ইহার উচ্চতা কত? উচ্চতা মানে হচ্ছে, দেখেন আমি যদি একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি, ধরেন এই বাহু দুইটা হলো সমান্তরাল, এই হলো সমান্তরাল বাহু দুইটা, এটা হলো 8 সেন্টিমিটার আর এটা হলো 5 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল দেওয়া আছে 52। এখন উচ্চতা চাইছি, মানে উচ্চতা মানে এই যে উচ্চতাটা, এই হলো উচ্চতা। ঠিক আছে, এই উচ্চতা বের করতে বলছে, তার মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এখন আপনাদের মনে কি এরকম প্রশ্ন জাগে না যে উচ্চতা আমি যদি এইদিকে কল্পনা করি, এইদিকে এদিকে কল্পনা করি, এখন এদিকে কল্পনা করলে আপনি নির্দিষ্ট কোনো উচ্চতা পাচ্ছেন না। এই যে এইখানে এইটার জন্য পাবেন 8 সেন্টিমিটার, এইখানে পাবেন 5 সেন্টিমিটার, এক এক জায়গায় এক রকম পাচ্ছেন। তবে আমি এই সমান্তরাল বাহু দুটার মাঝখানে যে দূরত্ব, এখানে যা পাবো এখানেও তাই পাবো, মানে প্রত্যেকটা জায়গায় সেম একটা দূরত্ব পাবো সমান্তরাল বাহু দুটার মধ্যবর্তী। তার মানে আমি এখানে বুঝতেছি উচ্চতা বলতে আমার এই যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল, একটা হচ্ছে 8 যোগ 5 গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী উচ্চতা মানে মধ্যবর্তী দূরত্ব, আমি এই ধরে নিলাম। এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে 52। এখন এখান থেকে এইচ এর মান বের করতে হবে। তাহলে এখানে 2 এই পাশে এসে গুণ হয়ে যাবে, 8 আর 5 কত হচ্ছে 13, 13 গুণন এইচ, এখানে হবে 52 গুণন 2, তার মানে এইচ সমান 52 গুণন 2 ভাগ 13। তাহলে 13 দ্বারা 52 কে ভাগ করলে হবে কত? 4। তাহলে 4 দুগুণে 8, তার মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, আমরা একটু এই অঙ্কটা দেখি কি বলছে। এখানে দেখেন, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর, মানে সমান্তরাল দুটা বাহু দেওয়া আছে, সমান্তরাল বাহু দুটা তো কখনো সমান হবে না। আমরা গতকালকে বলছি যে সমান্তরাল বাহুদ্বয় কখনোই সমান হইতে পারবে না, যদি সমান হয়ে যায় সেটা ট্রাপিজিয়াম থাকবে না। বলছে সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 1 মিটার, মানে এদের পার্থক্যটা হচ্ছে 1 মিটার। এদের লম্ব দূরত্ব দেওয়া আছে 3 মিটার। আবার বলছে ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গমিটার। তাহলে বৃহত্তর বাহুটি কত, মানে বড় বাহুটা কত? তার মানে এখানে আমাকে বাহু দুইটা বের করতে হবে, বড় বাহু হোক আর ছোট বাহু হোক, আমাকে দুইটাই দুইটাই আমি বের করবো, সমস্যা নেই। কারণ এখানে বড় বাহু চাইছে, আমার কাছে তো ক্ষুদ্রতর বাহুটাও চাইতে পারে। তাহলে আমাদের, আমরা ধরে নেই, ধরি বৃহত্তর বাহু এক্স। তাহলে ক্ষুদ্রতর বাহুটা কত হবে বলেন তো দেখি? ক্ষুদ্রতর বাহু কত হবে? বৃহত্তর বাহু যদি এক্স হয়, ক্ষুদ্রতম মানে ছোট বাহুটা কত হবে? এখানে বলে দিয়েছে বাহু দুটার পার্থক্য হচ্ছে 1 মিটার। বাহু দুটার পার্থক্য হচ্ছে 1 মিটার, x-1, রাইট। তাহলে এটা হবে x-1। এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল এক্স প্লাস x-1। এই যে একটা বাহু, এই একটা বাহু, আমি দুইটা যোগ করলাম, ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 মিটার। এই যে ক্ষেত্রফল পাবো সেই ক্ষেত্রফলটা হচ্ছে 30 বর্গমিটার। এটা হলো 30। তাহলে এই যে 2 এখানে ভাগ আছে, এই 2 এসে পাশে গুণ হয়ে যাবে, আর এখানে এক্স আর এক্স, 2x-1 ইন্টু 3। তাহলে এখানে হচ্ছে কত, 30 গুণন 2, তার মানে 2x-1 সমান 30 গুণন 2 ভাগ 3। কত হয়? 3 দ্বারা 30 কে ভাগ করলে হবে 10, 20। ওকে, তার মানে আমরা 2x-1 এর মান পেলাম 10, সরি 20। 2x সমান 20 প্লাস 1 ইজ ইকুয়াল টু 21। তার মানে x সমান 21/2, 10.5। তার মানে এটা অ্যান্সার হচ্ছে 10.5। এই হলো অ্যান্সার। যদি ছোট বাহুটা বের করতে বলে, তাহলে এই 10.5 থেকে 1 বিয়োগ করেন, 9.5 হবে। তাহলে আমরা চতুর্ভুজ, যে 5 প্রকারের চতুর্ভুজ থেকে যে প্রশ্ন আসে আমরা সেগুলো করে ফেললাম। এখন আপনাদের যে প্রশ্ন ব্যাংক আছে, লেকচার বুক আছে, তারপর হচ্ছে আপনাদের প্রশ্ন ব্যাংকের যে হার্ড কপি আছে, এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। এখন আমরা করবো বহুভুজ। বহুভুজ থেকেও প্রশ্ন আসে।
বহুভুজ থেকে যেমন 45 এর সম্বন্ধে একটা প্রশ্ন আসছে, এর আগে একটা প্রশ্ন আসছে। আমাকে সবাই একটু বলেন তো, সব থেকে ক্ষুদ্রতম বহুভুজের নাম কি? সব থেকে ক্ষুদ্রতম বহুভুজের নাম কি, কেউ কি জানেন? ক্ষুদ্রতম বহুভুজের নাম কি? বাহ, এই তো আপনারা অনেকেই জানেন। এই রেখা, রেখা কেমন করে বহুভুজ হয়? ত্রিভুজ। এইটা একটা বহুভুজ। ত্রিভুজ। চতুর্ভুজ, এটাও বহুভুজ। ত্রিভুজের থেকে সব থেকে, এর থেকে ছোট আর কোনো বহুভুজ হবে না। একটা যদি রেখা রেখা অঙ্কন করে, এটা একটা রেখা, এটা তো কোনো ভুজ হলো না, এরকম কোনো আমি এই যে মাঝখানে কোনো সারফেস পাবো না এটার। হ্যাঁ, সব থেকে ক্ষুদ্রতম বহুভুজ হলো ত্রিভুজ। এখন বহুভুজ সম্পর্কে আমরা কিছু বেসিক জিনিসপত্র একটু আমরা জেনে নিই। দেখেন, সবাই একটু বলেন তো, ত্রিভুজের তিন কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি, আমরা এটা জানি। ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। ওকে, এটার প্রমাণ আপাতত আপনাদের দরকার নেই, তারপরে যদি প্রমাণ লাগে, খুব সহজ একটা প্রমাণ আছে। দেখেন, এই যে একটা ত্রিভুজ, খুব সহজ একটা প্রমাণ আছে। এখন এই যে ভূমির সমান্তরাল একটা যদি বাহু অঙ্কন করি, দেখেন, আমরা ওই যে প্রথম ক্লাসে দেখছিলাম এরকম যে এই এইটা এইটা এই রেখা দুটো যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, আবার এই কোণ আর এই কোণ সমান হবে। দেখেন, আর এই কোণ দেখেন, এই তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। ধরেন আমি এখানে কোণের নাম দেই, এটা হলো 1, এটা 1, এটা 2। হ্যাঁ, আচ্ছা, এটা 3 দেই। দেখেন, এই যে 1 + 2 + 3, এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, আমরা জানি এটা, কারণ এটা এক সরল রেখায় আছে। এবার একটু খেয়াল করে দেখেন, এই যে এই 1 কোণটা আর এখানকার ধরেন এক্স কোণ, এই দুটা কোণ পরস্পর সমান, তাহলে 1 এর জায়গায় আমি এক্স দিতে পারি, +2 থাকলো। আবার এই যে এই 3 কোণ, এই 3 কোণ আর এই যে এই কোণটা, এই কোণ দুটো পরস্পর সমান, এটা আমি যদি ওয়াই দেই, তাহলে এটা ওয়াই কোণ। এই দুটো, এই তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তার মানে এই যে 2 এই কোণ, এক্স এইটা কোণ, ওয়াই এইটা কোণ, এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের যোগফল যে 180 ডিগ্রি, তার সব থেকে ছোট্ট একটা প্রমাণ এটা। তো যাই হোক, আমাদের প্রমাণ আপাতত লাগবে না, আমরা শুধু এটা মনে রাখি, ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। এখন আমি যে বহুভুজের কথা বলবো সেটার নাম হচ্ছে সুষম বহুভুজ। সুষম বহুভুজ। সুষম বহুভুজটা কি? যেই বহুভুজের প্রত্যেকটা বাহুই সমান, যেই বহুভুজের প্রত্যেকটা বাহুই সমান তাকে সুষম বহুভুজ বলে। আমি এখানে একটা সুষম বহুভুজ অঙ্কন করছি, মানে এই ত্রিভুজের তিনটা বাহুই সমান, এই জন্য এটাকে বলা হচ্ছে সুষম বহুভুজ। এখন খেয়াল করে দেখেন, এইটা যদি তিনটা বাহুই সমান হয় এই ত্রিভুজের, কোন তিনটাও সমান হবে? কোন তিনটাও সমান হবে? বলেন তো, এই কোন তিনটা, প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি করে? প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? হ্যাঁ রঞ্জনী, একটু আগেরটা আমি একান্তর কোণ দেখাইছি। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণে 60 ডিগ্রি, তাই না? তার মানে কি, সুষম বহুভুজের প্রত্যেকটা বাহু যেমন সমান হবে, প্রত্যেকটা কোণও ঠিক তেমন সমান হবে। এখন এই যে কোণগুলো, এগুলো হচ্ছে কি বহুভুজের ভিতরের কোণ, মানে অন্তস্থ কোণ। আমরা একটু বহিস্থ কোণ অঙ্কন করব। বহিস্থ কোণ অঙ্কন করার জন্য কি করবো, প্রত্যেকটা বাহুকে আমি একটু বর্ধিত করব। এই প্রত্যেকটা বাহুকে শুধু একবার বর্ধিত করব, মানে কি, আমি এই ধরেন এই একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই বাহুটাকে শুধু আমি এইদিকে বর্ধিত করতে পারি, অথবা শুধু এইদিকে, মানে যে কোনো একদিকে বর্ধিত করব। আমি যদি এটাকে এদিকে বর্ধিত করি, তাহলে এটাকে আবার এইদিকে বর্ধিত করব না, এটাকে তাহলে এইদিকে বর্ধিত করব। একটা বহুভুজের প্রত্যেকটা বাহুকে বর্ধিত করার একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে, আপনি এটাকে এই দিকে বর্ধিত করছেন, তাহলে এটাকে এদিকে বর্ধিত করেন, এটাকে এদিকে বর্ধিত করেন। মানে কখনো যেন দুইটা ক্রস না হয়ে যায়, দুইটা ক্রস যেন না হয়, এই যে এরকম যেন না হয়। তাহলে আমি এখানে এই বহুভুজের প্রত্যেকটা বাহুকে যখন বর্ধিত করি, এই যে এই বাহুটাকে বর্ধিত করলাম, এখন এই যে বাইরের যে কোণটা, এই কোণের মান কত ডিগ্রি হবে? এই কোণের মান কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। কারণ এটা পুরোটাই হলো 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা 120 ডিগ্রি। একই রকম ভাবে আমরা যদি এই বাহুটাকে বর্ধিত করি, তাহলে এই যে এইখানে যে বহিস্থ কোণটা পাইলাম, এটাও 120 ডিগ্রি। একদম একই রকম ভাবে এই যে এইখানে যে আমি একটা বহিস্থ কোণ পাবো, এটাও 120 ডিগ্রি। তার মানে সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলো যেমন সমান হয়, বহিস্থ কোণগুলো ঠিক সমান হবে, বাহুগুলো সমান হবে। সেটা অবশ্যই সুষম বহুভুজের। সুষম বহুভুজ না হলে তাহলে কিন্তু হবে না। এরকম একটা সুষম বহুভুজ আর একটা অঙ্কন করলাম আমি, চতুর্ভুজ। এখানকার চারটা বাহুই সমান, চারটা বাহুই সমান, কোণগুলো সমান। তার মানে এটা কিন্তু একটা বর্গ, এটা কিন্তু একটা বর্গ, আর এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এখানকার প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি।
প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে আছে এখানে। আমরা জানি বর্গের প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি। এখন এইটার বহিস্থ কোণ কত ডিগ্রি বলেন তো? এই যে এই রেখাটাকে আমি বাইরে থেকে বাড়াইলাম, এই বহিস্থ কোণটা কত ডিগ্রি হবে? এটা 90 ডিগ্রি। তাহলে এরকম প্রত্যেকটা বহিস্থ কোণই 90 ডিগ্রি করে হবে। প্রত্যেকটা বহিস্থ কোণ 90 ডিগ্রি করে হচ্ছে। একটু একটু খেয়াল করে দেখেন, এই যে ত্রিভুজের যে তিনটা বহিস্থ কোণ, এই তিনটা বহিস্থ কোণের যোগফল কত ডিগ্রি? যোগফল 360 ডিগ্রি। চতুর্ভুজের যে চারটা বহিস্থ কোণ আছে, এই চারটা বহিস্থ কোণের যোগফল কত ডিগ্রি? চারটা বহিস্থ কোণের যোগফল 90 ডিগ্রি। 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি করে তাহলে 360 ডিগ্রি আসতেছে, তাই না? তার মানে বহুভুজের, যে কোনো বহুভুজের, এটা সুষম হোক আর অসম হোক তাতে সমস্যা নাই, বহিস্থ কোণগুলোর যোগফল, বহিস্থ কোণের যোগফল 360 ডিগ্রি। বহিস্থ কোণের যোগফল 360 ডিগ্রি। এখন আপনার কাছে যদি প্রশ্ন থাকে এরকম যে একটা বহুভুজের, একটা সুষম বহুভুজের বাহু আছে তিনটা, তাহলে বহিস্থ কোণ কত ডিগ্রি? একটা সুষম বহুভুজের বাহু আছে তিনটা, বাহু আছে তিনটা, তাহলে বহিস্থ কোণটা কত ডিগ্রি হবে বলেন? বাহু যদি তিনটা হয় বহিস্থ কোণ কত ডিগ্রি হবে? দেখেন, তার মানে বাহু তিনটা হলে বহিস্থ কোণ তিনটা, বাহু তিনটা হলে বহিস্থ কোণ তিনটা, তার মানে 360 কে আমি 3 দ্বারা ভাগ করব, 120 ডিগ্রি পাবো। এই যে বহিস্থ কোণ পাইলাম। এখন আমাকে যদি বলে একটা বহুভুজের বহিস্থ কোণ চারটা, বহিস্থ কোণে যে চারটা আছে, তাহলে এর বহিস্থ কোণ কত ডিগ্রি? সরি, একটা বহুভুজের বাহুর সংখ্যা চারটা, একটা বহুভুজের বাহুর সংখ্যা চারটা আছে, তাহলে এর বহিস্থ কোণ কত ডিগ্রি? তখন আমি 360 কে 4 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব বহিস্থ কোণ। আমরা কি বুঝতে পারতেছি বহিস্থ কোণের কিভাবে আসতেছে বহিস্থ কোণের মানটা? তবে অবশ্যই সেটা সুষম বহুভুজের, কারণ সুষম বহুভুজ না হলে প্রত্যেকটা কোণের মান আবার সমান হবে না, এক একটা এক এক রকম হবে। তাহলে আমি যদি একটা পঞ্চভুজ অঙ্কন করি, এখন আমাকে বলেন পঞ্চভুজে বহিস্থ কোণের মান কত ডিগ্রি বলেন? এই বহিস্থ কোণের মান কত ডিগ্রি? এটা সুষম পঞ্চভুজ, এটা সুষম পঞ্চভুজ মানে পাঁচটা বাহু আছে, প্রত্যেকটা বাহুই সমান। কত ডিগ্রি হবে? এই বহিস্থ কোণের মান কত ডিগ্রি হবে? 360 কে 5 দ্বারা ভাগ করব। 360 কে যদি 5 দ্বারা ভাগ করি কত হয়? 72 ডিগ্রি। তার মানে পঞ্চভুজের বহিস্থ কোণগুলোর মান 72 ডিগ্রি। এবার আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে কোন একটা বহুভুজের বহিস্থ কোণ হচ্ছে 72 ডিগ্রি, বহিস্থ কোণ, বহিস্থ কোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা কত? বহিস্থ কোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা কত? তখন কি করবেন? এই 360 কে এই কোণ দ্বারা ভাগ করে দিবেন, ভাগ করে দিলে কি পাবেন? বাহুর সংখ্যা পেয়ে যাবেন। 360 কে বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে আবার বাহুর সংখ্যা পেয়ে যাব। আসলে আমরা এখানে কি শিখলাম? আমাদেরকে যদি কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণ বের করতে বলে, বহিস্থ কোণ বের করতে বলে 360 কে 360 কে বাহুর সংখ্যা দ্বারা ভাগ করব। এন হচ্ছে বাহুর সংখ্যা, এন বাহুর সংখ্যা। আর যদি বাহুর সংখ্যা বের করতে বলে, বাহুর সংখ্যা বের করতে বলে, তাহলে কি করব? 360 ভাগ থিটা, যেখানে থিটা কি? এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। সূত্র দুটা কি ক্লিয়ার? সূত্র দুটা ক্লিয়ার? আচ্ছা, আপনারা এই যে পঞ্চভুজের যে কোণের মান বলেন 72 ডিগ্রি বহিস্থ কোণের মান, তাহলে অন্তস্থ কোণের মান কত ডিগ্রি বলেন তো দেখি? অন্তস্থ কোণের মান কত ডিগ্রি হবে পঞ্চভুজের? 108 ডিগ্রি, তাই না? তাহলে একটা পঞ্চভুজের কোণ কয়টা হবে? পাঁচটা কোণ হবে। যত ভুজ কোণ ততগুলা, পাঁচটা কোণ, তাহলে পাঁচটা 108 ডিগ্রি আছে। এবার আসলে আসলে আমরা শিখবো এবার অন্তস্থ কোণগুলোর যোগফল দেখবো। অন্তস্থ কোণগুলোর যোগফল কিভাবে নির্ণয় করা যায়। প্রথমে আমরা ত্রিভুজ দিয়েই দেখি। ত্রিভুজের বাহু কয়টা? বাহু হচ্ছে তিনটা, তিনটা বাহু। এই অন্তস্থ কোণগুলোর যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, এবার আমি চতুর্ভুজ দেখলাম। চতুর্ভুজের চার কোণের যোগফল কত? অন্তস্থ চার কোণের যোগফল, বহিস্থ না কিন্তু, বহিস্থ তো যত ভুজই হোক বহিস্থ তো 360 ডিগ্রি, বহিস্থ যতই হোক 360 ডিগ্রি। এই চতুর্ভুজের অন্তস্থ চার কোণের যোগফল 360 ডিগ্রি। দেখেন তো এখানে বাহু কয়টা, খেয়াল করে দেখেন। আসলে এখানে একটা ত্রিভুজ 180 ডিগ্রি হয়। এইখানে আমি এরকম করে যদি আমি একটা রেখা অঙ্কন করি, দেখেন এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে।
তাহলে এই ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, এই ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে টোটাল কত হয়? 180 যোগ 180 সমান 360 ডিগ্রি। তার মানে চতুর্ভুজে এরকম দুইটা ত্রিভুজ অঙ্কন করা যায়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসছে, সবার মনে মনে ঘুরতেছে, এইদিকে একটা অঙ্কন করলাম, এইদিকে একটা অঙ্কন করলাম, করলে ত্রিভুজ হলো তো চারটা, তাহলে কি তিন চারটে 180 হবে না? দেখেন, এই ক্ষেত্রে একটা সিস্টেম আছে। আপনি একটা ক্ষেত্রকে এমন ভাবে ভাগ করবেন যেন রেখাগুলো একটা আরেকটার উপর ওভারল্যাপ না করে, মানে এরকম একটা আরেকটার উপর দিয়ে না যায়। তাহলে আমি যে এখানে এটা এইভাবে অঙ্কন করলাম, এখন আমি এদিকে অঙ্কন করলে এই যে আগের রেখার উপর দিয়ে যাচ্ছে, তাহলে আমার অঙ্কন করার দরকার নেই। এই যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হইলো, তাহলে প্রত্যেকটা ত্রিভুজের জন্য 180, তাহলে দুইটা ত্রিভুজের জন্য 2 × 180 কয়টা ভুজ? এটা হচ্ছে চতুর্ভুজ। একই রকম ভাবে যদি আমি পঞ্চভুজের কল্পনা করি, পঞ্চভুজ, যেমন ধরেন এই আমি একটা পঞ্চভুজ অঙ্কন করলাম। এখন পঞ্চভুজের আমি এরকম গুলো কয়টা ত্রিভুজ অঙ্কন করতে পারি দেখি। দেখেন, এই যে আমি একটা রেখা অঙ্কন করলাম, মানে এই কোণাগুণি, আমি এখানে আরেকটা রেখা অঙ্কন করলাম। আর কোনোভাবে কি সম্ভব এখানে? আর কোনোভাবে কিন্তু সম্ভব না। এখানে ত্রিভুজ কয়টা উৎপন্ন হলো? এই পুরো ক্ষেত্রটাকে তিনটা ত্রিভুজে বিভক্ত করছি। এই একটা ত্রিভুজ যার তিন কোণের যোগফল 180, এই তিন কোণের যোগফল 180, এই তিন কোণের যোগফল 180। তার মানে এটা 3 × 180। তাহলে পঞ্চভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? 3 × 180। ওকে, আমার কাছে যদি একটা ষড়ভুজ থাকে, ষড়ভুজ থাকে, তাহলে এই ষড়ভুজটাকে আমি কয়টা ত্রিভুজে বিভক্ত করতে পারি এরকম দেখি। দেখেন, এই যে এরকম একটা, এরকম একটা, এরকম একটা, আর কোনোভাবে সম্ভব না কিন্তু। তাহলে দেখেন, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল চারটা। তাহলে 4 × 180। যদি সপ্তভুজ থাকে, না আপনার কাছে সাত বাহু বিশিষ্ট একটা বহুভুজ থাকে, তাহলে আমি এখানে কতগুলো এরকম ত্রিভুজ অঙ্কন করতে পারি? দেখেন, এই 1 2 3 4 5, তার মানে 5 × 180। আপনারা কি কিছু একটা এখানে লক্ষ্য করছেন? দেখেন, এখানে বাহু হচ্ছে কয়টা? 5টা, কিন্তু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে 3টা। এখানে বাহু 6টা, ত্রিভুজ উৎপন্ন হচ্ছে 4টা। এখানে বাহু হইলো 7টা, ত্রিভুজ উৎপন্ন হচ্ছে 5টা। তার মানে যতগুলো বাহু তার থেকে দুইটা কম ত্রিভুজ উৎপন্ন হয়। যতগুলো বাহু তার থেকে কি দুইটা কম ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে আমার কাছে যতগুলো বাহু সংখ্যা থাকবে তার থেকে দুইটা বাদ দিয়ে দিয়ে তার সাথে 180 গুণ করে দিলে আমরা অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি বা পেয়ে যাব। 1 থেকে 4 পর্যন্ত টানা যায় না? মানে দেখেন, আমি যে এগুলা এগুলা যে এইভাবে টানছি, এখন আপনারা যদি কেউ মনে করেন যে না আমি এইভাবে টানবো না, আমি এইদিকে টানবো, এইদিকে টানবো, টানতে পারেন, সমস্যা নাই, কিন্তু কখনো যেন আবার আপনি এই যে এদিক থেকে এদিকে এদিকে টানতে পারবেন না, কারণ এই যে দেখেন একটা আর একটার উপর দিয়ে যাচ্ছে, এইভাবে টানা যাবে না। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? তার মানে যে কোনো ভুজের, সেটা সুষম হোক বা অসম হোক, সেটা আমার দেখার বিষয় নাই, যে কোনো ভুজের অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল, মানে ভিতরে যে কোণগুলো আছে এই কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি, যত ভুজ থাকবে তার থেকে 2 বাদ যাবে। মানে ধরেন আপনার কাছে এখানে যে 5টা ভুজ আছে, 5টা ভুজ আছে, যে 5টা বাহু আছে, তাহলে 3 × 180। 6টা বাহু আছে, যে এখানে দেখেন 6টা বাহু আছে, তাহলে 4 × 180, 6 থেকে 2 বাদ দিছি। 7টা বাহু আছে, 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5, 5 × 180। যতগুলো বাহু থাকবে তার থেকে দুইটা কম হবে। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়? সূত্রটা হচ্ছে এরকম: n-2 ইন্টু 180। এখানে এন কি? এন হচ্ছে বাহুর সংখ্যা, এন হচ্ছে বাহুর সংখ্যা। এটা হচ্ছে এত, এই আপনার অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে, এই সূত্র দিয়ে বের করতে পারবেন। তাহলে বহুভুজের এই তিনটা সূত্র জানলেই যথেষ্ট। এবার চলেন আমরা কিছু অঙ্ক দেখি, এই তিনটা সূত্র দিয়ে কি কি অঙ্ক আছে। একটা পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত? এবারে আমাকে করতে হবে না, আপনারা করেন। আমাকে করতে হবে না, আপনারা করেন। পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত? এখানে পঞ্চভুজ মানে বাহু 5টা, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত? 3, 3 × 180, তাহলে 3 × 8 = 54, মানে 540 ডিগ্রি। পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি 540 ডিগ্রি। আচ্ছা আমাকে বলেন তো, এটা পঞ্চভুজ না হয়ে যদি আহ অষ্টভুজ হয়, তাহলে সমষ্টি কত হবে বলেন? অষ্টভুজ হলে তাহলে 6 × 180 হবে। 8টা বাহু আছে, তার থেকে দুইটা কম হবে, তাই না? হ্যাঁ। তাহলে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি বের করা কিন্তু খুবই সহজ, খুবই 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 সহজ। এবার এই প্রশ্নের অ্যান্সার দেয়, একটা সুষম ষড়ভুজের
একটি বহিস্থ কোণের পরিমাণ কত? ষড়ভুজ বলছে, ষড়ভুজ মানে বাহুর সংখ্যা 6টা, বহিস্থ কোণের মান বের করতে বলছে। তাহলে বহিস্থ কোণের মান কত? একটা সুষম ষড়ভুজের বহিস্থ কোণের মান কত? আমরা জানি বহিস্থ কোণ দ্বয়ের, বহিস্থ কোণগুলোর যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বাহু আছে 6টা, তাহলে 360 কে 6 দ্বারা ভাগ করে দিব। তাহলে কত হবে? 6 6 36, 60 ডিগ্রি। তার মানে ষড়ভুজের বহিস্থ কোণ দ্বয়ের মান হচ্ছে 60 ডিগ্রি করে। আচ্ছা বলেন তো অন্তস্থ কোণ দ্বয়ের, অন্তস্থ কোণগুলো কত ডিগ্রি করে? অন্তস্থ কোণগুলো কত ডিগ্রি করে? এটা যদি বহিস্থ না বলে যদি অন্তস্থ বলতো, যদি অন্তস্থ বলতো, তাহলে আমি বহিস্থ কোণটা আগে বের করব। বহিস্থ কোণ যদি বের করে, আমরা জানি যে কোনো ভুজেরই পাশাপাশি যে বহিস্থ কোণ আর অন্তস্থ কোণের এই দুটার যোগফল 180 ডিগ্রি হয়। এই দুটার যোগফল 180 ডিগ্রি হয়, যেটা যে ভুজই হোক না কেন। এই সন্নিহিত এই যে বহিস্থ এবং অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখন আমি অন্তস্থ কোণ যদি 60 ডিগ্রি বের করতে পারি, তাহলে বহিস্থ কোণ 180 - 60 মানে 120 ডিগ্রি। এখন আপনি বহিস্থ শিখে গেলেন, পরীক্ষার হলে আসলে অন্তস্থ, এখন আপনি বলবেন যে লাবু ভাই তো অন্তস্থ সূত্র শিখায় নাই, তাহলে দোষ লাবু ভাইয়ের নাকি? আচ্ছা, অমিত হাসান বলছেন জি লাবু ভাইয়ের দোষ। ওকে ঠিক আছে। দেখেন এখানে সুষম বহুভুজের, একটা সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি, মানে অন্তস্থ কোণের পরিমাণ 120 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা কত? 360 ভাগ 120, তাই না? 360 ভাগ 120, এরকমটা হবে কিনা? না, আমরা জানি বাহুর সংখ্যা বের করতে গেলে 360 কে ভাগ করতে হবে বহিস্থ কোণ দ্বারা, বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে হবে। এটা অন্তস্থ কোণ দেওয়া আছে। অন্তস্থ কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে বহিস্থ কোণ 60 ডিগ্রি। বহিস্থ কোণ 60 ডিগ্রি, 180 - 120, তাহলে 60। তার মানে 360 কে আমাকে 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 6। তাহলে এরকম অন্তকোণের মান দেওয়া থাকলে কেউ আবার 120 দ্বারা ভাগ করে, অন্তকোণ দ্বারা ভাগ করিয়ে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা ভুল হওয়ার কিন্তু খুব বেশি চান্স আছে, যে এখানে বাহুর সংখ্যা বের করতে বলছে আর এখানে অন্তকোণের মান দেওয়া আছে, 360 কে অন্তস্থ কোণ দ্বারা ভাগ করে দিলেন, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। এটা সাবধান থাকবেন সবাই। আচ্ছা এটা কি হবে, একটা বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের পরিমাপ 45 ডিগ্রি হলে বহুভুজটিতে মোট কয়টি বাহু আছে? এবার বহিস্থ কোণের মান দেওয়া আছে, বলেন কয়টি বাহু হবে? 360 ভাগ 35 না 45 হবে, হ্যাঁ 360 কে 45 দ্বারা ভাগ করবো, ভাগ করলে কত হবে? 8। তার মানে এটা 8 বাহু বিশিষ্ট একটি বহুভুজ। ওকে। এখন আজকে হচ্ছে, আমি কিছুক্ষণ আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে একজন একটা প্রশ্ন করছে ঘুড়ি নিয়ে, ঘুড়ি নিয়ে একটা প্রশ্ন করছে যে ঘুড়িটা কি আসলে। ঘুড়িটা হচ্ছে একজোড়া সন্নিহিত বাহু যদি সমান হয় তাকে বলে ঘুড়ি। মানে চিত্রটা হবে ধরেন এরকম, ঘুড়ি তো জীবনে অনেক দেখছেন, এই যে চিত্রটা হচ্ছে এরকম, এই যে এটা হলো ঘুড়ি, এই চিত্রের নাম হলো ঘুড়ি। এই যে সন্নিহিত বাহু মানে যে এই বাহু আর এই বাহু, এই বাহু দুটো সমান, যদি এই বাহু দুটো সমান হয়, যে সন্নিহিত পাশাপাশি দুইটা বাহু সমান হয়, তার নাম হচ্ছে ঘুড়ি। জাস্ট এইটুকু জেনে রাখেন যে পাশাপাশি দুইটা বাহু যদি সমান হয় সেটাকে বলা হয় ঘুড়ি। এই দুইটা বাহু সমান, তাহলে এটার নাম ঘুড়ি। আচ্ছা, তাহলে আপনারা বলেন তো, আমি যদি একটা রম্বস অঙ্কন করি, ধরেন আমি একটা রম্বস অঙ্কন করলাম, এই হইলো একটা রম্বস, এটা ঘুড়ি হবে কিনা? রম্বসও কি এক প্রকার ঘুড়ি হবে কিনা বলেন? রম্বসও এক প্রকার ঘুড়ি, রাইট? এখানেও তো এই যে সন্নিহিত পাশাপাশি দুইটা বাহু সমান, পাশাপাশি দুইটা বাহু সমান, মানে সন্নিহিত বাহু দ্বয় সমান, তাহলে এটাও এক প্রকার ঘুড়ি। সমস্যা নাই, আমার শর্তটা কি? এক জোড়া বাহু সমান হলে ঘুড়ি। এখন দুই জোড়া বাহু যদি সমান হয় তাতে সমস্যা নাই, আমার তো এক জোড়া বাহু সমান পাইছি। একই রকম ভাবে বর্গ কিন্তু এক প্রকার ঘুড়ি ঘুড়ি হবে। বর্গ, এই যে বর্গ, আমি একটা বর্গ অঙ্কন করলাম, এই যে এই বাহু সমান, এই বাহু সমান, যাই হোক তাতে সমস্যা নাই, আমার এক জোড়া বাহু তো সমান হয়েছে। এক জোড়া বাহু সমান হলে তার নাম ঘুড়ি। হ্যাঁ, তার মানে বর্গ রম্বস এরাও এক প্রকারের ঘুড়ি। তার মানে সকল বর্গ এবং সকল রম্বসই ঘুড়ি, কিন্তু সকল ঘুড়ি বর্গ বা রম্বস নাও হতে পারে। যেমন আমি এখানে একটা ঘুড়ি অঙ্কন করছি, এটা বর্গও না রম্বসও না, কিন্তু এটা একটা বর্গ যেটাকে ঘুড়ি বলতে পারি, এটা একটা রম্বস সেটাকেও আমরা ঘুড়ি বলতে পারি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।